হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়বো IC27 হেলথ ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3, দ্যাট ইজ হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্টস ইন ইন্ডিয়া। তো চলো দেখা যাক। প্রথমে দেখো কি বলছে, দ্য 4 পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানিজ অফার্ড হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্টস। তাহলে প্রথমে এই চারটে যে পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কি কি সেগুলো: ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই চারটেই হচ্ছে পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি, এবং এরা প্রথমে হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করেছিল, এবং সেই প্রোডাক্টটা হচ্ছে মেডিক্লেম। মেডিক্লেম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার 1986. Mediclaim was the first standardized health insurance product that was launched in the market to provide coverage for hospitalization expenses up to a predetermined annual limit of indemnity. তাহলে এটা আমরা মেডিক্লেম হচ্ছে এমন একটা মানে প্রথম একটা স্ট্যান্ডার্ডাইজড একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেটা মার্কেটে লঞ্চ করা হয়েছিল কিসের জন্য না, এই মানুষের হসপিটালাইজেশনের যে এক্সপেন্স সেটাকে কভার করার জন্য, এবং সেটা কভার করা হবে কতটা পর্যন্ত, তার একটা প্রিডিটারমাইন্ড একটা অ্যানুয়াল লিমিট থাকবে যে এটা হচ্ছে তার সাম ইনশিওর। এই সাম ইনশিওরটা যখন তোমার কভার হয়ে যাবে, এক্সেস হয়ে যাবে, তখন কিন্তু আর সেই কভারটা সে পাবে না। তার আগে অবধি এই মেডিক্লেমটা ইন্স্যুরেন্সে কভার থাকতো, মানে থাকবে আর কি। ওকে, নেক্সট হচ্ছে মেডিক্লেম অফার্ড অনলি রিইম্বার্সমেন্ট অপশন, ক্যাশলেস অপশন ওয়াজ নট অ্যাভেলেবল দেয়ার। তাহলে তখন কি হতো, মেডিক্লেমের ক্ষেত্রে শুধুমাত্র রিইম্বার্সমেন্ট অপশনটা ছিল, মানে তোমাকে মানে যে ইনশিওর্ড যে নার্সিংহোমে ভর্তি হয়েছে, হসপিটালাইজেশন হওয়ার পরে হসপিটালের কস্টটা তাকে পেমেন্ট করতে হবে হসপিটালকে, পরে ইন্স্যুরেন্স কোম্পানি সেই ইনশিওর্ডকে ওই টাকাটা রিএম্বার্স করে দেবে। কিন্তু এখন বর্তমানে ব্যাপারটা ক্যাশলেস ফেসিলিটি এসেছে। ক্যাশলেস ফেসিলিটি বলতে কি, তখন আর ডিরেক্টলি তখন ইন্স্যুরেন্স কোম্পানি হসপিটালকে অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা এক্সপেন্স হয়েছে সেটা ডিরেক্টলি ইন্স্যুরেন্স কোম্পানি হসপিটালকে পেমেন্ট করে দেয়, কিন্তু মেডিক্লেমে তখন সেটা ছিল না। নেক্সট হচ্ছে ইন 2001 health insurance sector was open for private sector, which led many more companies entering the health insurance sector, and all of them introduced considerable innovations in their offerings, especially the cashless option. তাহলে 2001 সালে এখানে হেলথ ইন্স্যুরেন্স মার্কেটে প্রাইভেট কোম্পানিরা এলো, এবং তারপরে তারা বিভিন্ন রকম ইনোভেশন করলো। যেটা মেন যে ইনোভেশনটা হলো সেটা হচ্ছে এই হসপিটালাইজেশন প্রোডাক্টের ক্যাশলেস অপশন। Insurance products may generally be classified into indemnity product and benefit products. তাহলে ইন্স্যুরেন্স প্রোডাক্টকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ইন্ডেমনিটি প্রোডাক্ট আর একটা হচ্ছে বেনিফিট প্রোডাক্ট। দেখো কি বলছে, ইন্ডেমনিটি মিনস প্লেসিং দ্য ইনশিওর্ড in the same financial position as he was prior to the occurrence of the loss. মানে লসটা হওয়ার আগে ইনশিওর্ড যে পজিশনে ছিল, যে ফাইন্যান্সিয়াল পজিশনে ছিল, লসটা হওয়ার পরেও যেন সে মানে ইনশিওর্ড সেই সেম ফাইন্যান্সিয়াল পজিশনে থাকতে পারে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি, আমরা জানি। ওকে, an indemnity product pays the actual amount of losses incurred or expenses incurred arising out of a loss caused by an insured peril. Indemnity product is limited to the amount actually lost or the expenses actually incurred subject to policy conditions. তাহলে ইন্ডেমনিটি প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, কেউ যদি ইন্ডেমনিটি পলিসি করায় তাহলে সেক্ষেত্রে হেলথের ক্ষেত্রে তার যতটা অ্যামাউন্ট এক্সপেন্স হয়েছে সেই অ্যামাউন্টটাই তাকে রিপে করা হবে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, ঠিক আছে? তার থেকে বেশি সে পাবে না। কিন্তু এখানে লিমিট কতটা রয়েছে, লিমিট হচ্ছে তার সাম ইনশিওর্ড, মানে ম্যাক্সিমাম সে পেতে পারে সাম ইনশিওর্ড, তবে সে পাবে হচ্ছে তার যতটা, মানে ধরো কারোর সাম ইনশিওর্ড রয়েছে 10 লাখ টাকা, দেখা যাচ্ছে তার হসপিটালাইজেশনের জন্য তার এক্সপেন্স হয়েছে 5 লাখ টাকা, তখন সেক্ষেত্রে সে তার 5 লাখ টাকাই ইন্ডেমনিফাইড তাকে করা হবে। এটা হচ্ছে ইন্ডেমনিটি প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট হয় হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে বেনিফিট প্রোডাক্ট। দেখো কি বলছে, বেনিফিট প্রোডাক্ট pays a specified sum of money regardless of the actual expense incurred. This product will pay a fixed amount on the occurrence of the event without relating the payment to the actual expense incurred. তাহলে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা অপশন থাকছে বেনিফিট পলিসি নেওয়ার, সেক্ষেত্রে একটা স্পেসিফাইড সাম ইনশিওর্ড থাকছে, একটা স্পেসিফাইড সাম অফ মানি ফিক্সড করা থাকছে, যাই এক্সপেন্স হোক না কেন এই
অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা ফিক্স করা রয়েছে সেটা ইনশিওর্ড পেয়ে যাবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তার জন্য তাকে কত টাকা তার খরচা হয়েছে সেই মানে সেই প্রমাণস্বরূপ কোনো বিল বা কোনো মানি রিসিট কিছুই দেখাতে হবে না। কোনো একটা ক্লেম হলে ওই অ্যামাউন্টটা, যেটা ফিক্সড অ্যামাউন্ট রয়েছে, স্পেসিফাইড অ্যামাউন্ট, সেটা সে পেয়ে যাবে। ওকে, যাই তার খরচা হোক না কেন। নেক্সট হচ্ছে দেয়ার আর ভেরিয়াস প্রোডাক্টস অফারিং হসপিটালাইজেশন কভার দ্যাট আর অ্যাভেলেবল in the market from different insurers and different in their scope of cover. Most of the products provide coverage for hospital, bedroom, patient's diet, professional fee of doctors, surgery, operation theatre charges, medicine charges, etc. Okay. Next হচ্ছে IRDAI through the notification for guidelines on the standardization of exclusions in health insurance contracts issued in 2019 has come out with idea to make the wordings of exclusion uniform and specific across the industry. তাহলে প্রথমে যখন 2001 সালে যখন প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন মার্কেটে এলো, তখন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্ট ইনোভেশন করছে। সেই সমস্ত প্রোডাক্টে বিভিন্ন রকম মানে ডিফারেন্ট কভারেজ থাকছে, ডিফারেন্ট তাদের এক্সক্লুশনস থাকছে। কিন্তু এতে কি হচ্ছিল, মেনলি মানুষের বিভিন্ন রকম কাস্টমারের বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা হচ্ছিল। তো সেই জন্য 2019-এ IRDAI একটা গাইডলাইন্স বার করলো, যেখানে টোটাল কি কি এক্সক্লুশন থাকবে, একটা স্ট্যান্ডার্ডাইজ একটা এক্সক্লুশনস লিস্ট IRDAI দিল, বললো যে এটা সবাইকেই মেনটেন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পলিসিস অলসো প্রোভাইড ফর আ সার্টেন ওয়েটিং পিরিয়ড which mostly is an initial waiting period of 30 days before any benefit commences. মানে পলিসির ক্ষেত্রে, এই হেলথ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে একটা ওয়েটিং পিরিয়ড থাকে, এবং সেটা জেনারেলি প্রথম 30 দিন হয়। মানে পলিসিটা যখন প্রথম কেউ নিচ্ছে, তার প্রথম যে 30 দিন, সেই 30 দিনের মধ্যে যদি কোনো ক্লেম হয়, যদি কোনো হসপিটালাইজেশন ক্লেম হয়, তখন সেটা পেয়েবল হবে না। ওকে, এক্ষেত্রেও একটা এক্সক্লুশন আছে, সেটাও আমরা পড়বো। দেখো কি বলছে। Usually this waiting period is applicable only for the first time the policy is taken. Thereafter, if the policy is renewed on time, this 30-day waiting period is not applicable. তাহলে প্রথমে যখন পলিসিটা কেউ নিচ্ছে, রিনিউ করছে না, একদম ফার্স্ট টাইম কেউ পলিসি নিচ্ছে, তখন সেক্ষেত্রে এই এক্সক্লুশনটা থাকছে 30 দিনের, তারপরে কিন্তু আর থাকছে না। যখন কেউ রিনিউ করছে, তখন যদি সে ওই টাইমের মধ্যে রিনিউ করে নেয়, তখন কিন্তু তার আর তখন আর এই 30 দিনের আর এই যে সে পাবে না, এরকম আর ব্যাপারটা থাকছে না। এখানে দেখো কি বলছে, ইভেন ডিউরিং দ্য ফার্স্ট 30 days কভার ইজ অ্যাভেলেবল ফর হসপিটালাইজেশন অ্যারাইজিং আউট অফ অ্যাক্সিডেন্টস বাট নট ফর ইলনেস। তাহলে এই 30 দিনের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে কোনো হসপিটালাইজেশন হয়, তাহলে সেক্ষেত্রে তার যে এক্সপেন্স হবে সেটা কিন্তু পেয়েবেল এই 30 দিনের মধ্যে হলেও। কারণ অ্যাক্সিডেন্টটা ইজ আনফোরসিন, সেটা সে আগের থেকে জানে না। কিন্তু কোনো রকম ইলনেসের জন্য যদি তার হসপিটালাইজেশন হয়, কোনো রকম মেডিকেল এক্সপেন্স হয় যেটা কভারেজের মধ্যে পড়ছে, সেটা কিন্তু পেয়েবল নয় যদি ইলনেসের কারণে হয়। নেক্সট হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিস আর অফার্ড বোথ অন আ স্ট্যান্ড অ্যালোন বেসিস অ্যান্ড ইন আ প্যাকেজড প্রোডাক্ট উইথ আদার হেলথ ইন্স্যুরেন্স কভার। This policy protects the insured against accidental death and any form of disablement due to accident. তাহলে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি হেলথ ইন্স্যুরেন্সের সাথে কেউ একসাথে করেও নিতে পারে, আবার আলাদা করেও পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নিতে পারে। যে তার নিজের যদি কোনো অ্যাক্সিডেন্টে, যদি কোনো নিজের গাড়ি চালাতে চালাতে যদি নিজের কোনো অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টে তার যদি কোনো ইনজুরি হয় বা তার যদি ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে সেই বেনিফিটটা পাবে। কোনো যদি ডিসেবলমেন্ট হয়ে যায় কোনো বডি পার্টসের, তখন সে ওই বেনিফিটটা পাবে। নেক্সট হচ্ছে ইট প্রোভাইডস ফর ফিচার্স লাইক আ লাম্প সাম বেনিফিট পে আউট ইন দ্য ইভেন্ট অফ ডেথ অর পার্মানেন্ট ডিসেবলমেন্ট অ্যান্ড আ উইকলি কম্পেনসেশন ফর টেম্পোরারি ডিসেবলমেন্ট। তাহলে এই পার্সোনাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কারোর ডেথ হয় অথবা পার্মানেন্ট ডিসেবলমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে সে একটা লামসাম অ্যামাউন্ট বেনিফিট পাবে, এবং যদি তার টেম্পোরারি ডিসেবলমেন্ট হয়, তখন সে উইকলি কম্পেনসেশন পেতে পারে। নেক্সট হচ্ছে ডেড রেট ডিজিজেস লাইক ক্যান্সার, হার্ট অ্যাটাক, কোমা অর মেজর অর্গান ফেলিয়ার may be quite infrequent but are associated with extremely high costs of
healthcare. Okay. Critical illness policies are available on both benefit basis and indemnity basis. এরপরে কি বলছে critical illness policy মানে যে ইলনেস গুলো অনেক দিন ধরে চলে এবং যেগুলোর ক্ষেত্রে এক্সপেন্সও অনেক বেশি, যেমন এই যে ক্যান্সার হতে পারে। আরো অনেক রকম ক্রিটিক্যাল ইলনেস পলিসি রয়েছে, মানে আরো অনেক রকম ক্রিটিক্যাল ইলনেস পলিসির মধ্যে অনেকগুলো মানে কি বলবো ডিজিজকে আইডেন্টিফাই করা হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে জেনারেলি ট্রিটমেন্টটা অনেক বেশি দিন ধরে চলে এবং এর কস্টিংও অনেক বেশি হয়। তো এই ক্রিটিক্যাল ইলনেস পলিসি বলেও একটা প্রোডাক্ট রয়েছে, যেটার কভারেজও কিন্তু দুটো বেসিসে কাস্টমার নিতে পারে, একটা হচ্ছে বেনিফিট বেসিস, একটা হচ্ছে ইনডেমনিটি বেসিস। এবার বেনিফিট প্রোডাক্ট কি আর ইনডেমনিটি প্রোডাক্ট কি সেটা আমরা পড়েছি। নেক্সট দেখো, দ্য বেনিফিট প্রোডাক্টস প্রোভাইড আ লাম্প সাম অ্যামাউন্ট to the insured on the diagnosis of specific critical illness or on undergoing of the certain procedures। তাহলে যদি বেনিফিট প্রোডাক্টসে নেয় তাহলে সেক্ষেত্রে যখন তার ওই ক্রিটিক্যাল ইলনেস, ক্রিটিক্যাল যে তার একটা ডিজিজ হয়েছে সেটার যখনই ডায়াগনোসিস হবে তখন তাকে ওই লামসাম অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে। বেনিফিট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে এক্স্যাক্ট কত অ্যামাউন্ট এক্সপেন্স হলো সেটা দেখা হচ্ছে না, যেটা ফিক্সড রয়েছে স্পেসিফাইড অ্যামাউন্ট সেটা পেমেন্ট করে দেওয়া হচ্ছে যখন ডায়াগনোসিস হচ্ছে। Top up cover, also known as high deductible cover, is a new option available for individuals and families to cover expenses in excess of a specified limit, usually called a high deductible। তাহলে টপ আপ কভার বলে একটা কভার হয় এবং যে ক্ষেত্রে ডিডাক্টেবলটা কিন্তু এই কভারের ক্ষেত্রে কিন্তু একটা খুব হাই ডিডাক্টেবল অ্যামাউন্ট থাকে। ডিডাক্টেবল অ্যামাউন্ট মানে কি, যে অ্যামাউন্টটা ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে না, তার উপরে যে খরচাটা হবে সেটা পেয়েবল হবে। তো সেটাই হচ্ছে সেটা, মানে সেটা একটা হাই একটা ডিডাক্টেবল অ্যামাউন্ট অ্যাপ্লিকেবল থাকে এই টপ আপ কভারের উপরে। ইউজুয়ালি টপ আপ পলিসিজ আর টেকেন বাই দোজ who already have a regular health insurance policy for a specific sum insured. The deductible is equal to their sum insured under the regular health insurance policy। মানে ধরো কারোর একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া রয়েছে 3 লাখ টাকার, এবার সে হয়তো কিছুদিন পরে গিয়ে মনে করছে যে না সেটা সাফিসিয়েন্ট নয়, তার থেকে বেশি তার হসপিটালাইজেশন খরচা হতে পারে, তখন সে হয়তো আরো একটা 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিল, একটা টপ আপ নিল। তখন তো সে আর হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার তার দরকার নেই, কারণ তার একটা অলরেডি রয়েছে। তারপরে সে একটা 5 লাখ টাকার টপ আপ নিল এবং এই টপ আপের ক্ষেত্রে কিন্তু টপ আপ পলিসির ক্ষেত্রে তার তখন 3 লাখ টাকা থাকবে হচ্ছে ডিডাক্টেবল। মানে যখন তার নর্মাল যে হেলথ ইন্স্যুরেন্স পলিসির যে 3 লাখ টাকা সেটা যখন কভার হয়ে যাবে, সেটা যখন এক্সিড করে যাবে তার এক্সপেন্সটা, তখন সে ওই এক্সট্রা যে টপ আপের 5 লাখ সেটা তখন সে পাবে, তার আগে কিন্তু পাবে না। Even those who are not covered by any health insurance policy can take a top up cover, they have to bear the deductible। এবং এরকমও ম্যান্ডেটরি নয় যে নর্মাল হেলথ ইন্স্যুরেন্স পলিসি যার আছে সেই টপ আপ পলিসি নিতে পারবে, সেটা ম্যান্ডেটরি নয়। ধরো কেউ মনে করছে যে আমি নিজের থেকে, নিজের পকেট থেকে আমার কোনো শরীর খারাপ হলে আমি ম্যাক্সিমাম 5 লাখ টাকা নিজের থেকে খরচা করার মতো ক্যাপাসিটি আমার আছে, কিন্তু তার থেকে বেশি যদি এক্সপেন্স হয়ে যায় তখন সেটা আমার সেটা ক্যাপাসিটি নেই, তখন সে একটা টপ আপ পলিসি নিতে পারে যার একটা ডিডাক্টেবল থাকবে 5 লাখ টাকা। সেই 5 লাখ টাকা ডিডাক্টেবল রেখে সে একটা পলিসি নেবে যে 5 লাখ টাকা অবধি খরচা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। তার ধরো তার বিল হয়েছে 7 লাখ টাকা, তখন তার টপ আপ পলিসি হয়তো রেয়ার হয়েছে 3 লাখ টাকা, তখন ওই 2 লাখ টাকা, 5 লাখের ওপরে যে 2 লাখ টাকা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে দেবে। এই জায়গাটা বইতে খুব ভালো করে বোঝানো রয়েছে, তোমরা একটুখানি বইটা ফলো করো, নিশ্চয়ই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ডিডাক্টেবল ইউজুয়ালি রেঞ্জেস ফ্রম 3 লাখ টু 10 লাখ। ওকে, তাহলে এখানে ডিডাক্টেবল জেনারেলি রেঞ্জেস ফ্রম 3 লাখ টু 10 লাখ। Micro insurance products are specifically designed to aim for the protection of low income people from the rural and informal sectors। এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে যে মাইক্রো ইন্স্যুরেন্স প্রোডাক্ট কাদের জন্য স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে ফর দ্য প্রোটেকশন অফ লো ইনকাম পিপল ফ্রম দ্য রুরাল অ্যান্ড ইনফর্মাল সেক্টরস। তাহলে আমরা এই চ্যাপ্টার 3টা শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো। তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার 4 পড়ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।